দেখতে ভয়ঙ্কর লোকটি তলোয়ার নিয়ে আঘাত করবে, ঠিক এমন সময় আরাম ভাইয়া হুঙ্কার দিয়ে এখানে চলে আসে। ভাইয়ার হুঙ্কার শুনে আমি তো ভয় পেয়ে যাই, সেই সঙ্গে ওই লোকগুলো পর্যন্ত ভয় পেয়ে যায়। ভাইয়া এসেই ওদেরকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়া বলে। ভাইয়ার এমন রূপ আর শক্তি দেখে আমি তো রীতিমতো হা হয়ে আছি। আমি চুপচাপ সব দেখি, কিছু দেখেই যাচ্ছি। সেদিনের মতো ভাইয়ার চোখে আগুন জ্বলছে। সেদিনের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর লাগছে এগুলো। সেদিনের চেয়ে আজ রাগের পরিমাণ দ্বিগুণ। সেদিন তো আমি ভাইয়াকে কোনো মতে আটকেছিলাম, কিন্তু আজ তো মনে হয় না উনি আমার কোনো কথা শুনবে। উনি সেই তলোয়ার দিয়ে সবার মাথা খণ্ড করে ফেলছে। এত হিংস্রতা দেখে আমার ভয়ে প্রাণটা বের হয়ে যাচ্ছে। কোনো সাধারণ মানুষ এমন হতে পারে না, কিছুতেই না। রাগে ওনার পুরো শরীর লাল হয়ে আছে। আবার ওনাকে এভাবে দেখে ভয় ক্রমাগত বাড়ছে। আমি এক দৃষ্টিতে আরহামকে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমি এতটাও ছোট না যে বুঝতে পারবো না যে ভাইয়ার একটা জিন। ভাইয়া এটা রেগেছিল যে ওদের মারার সময় আমার কথা না ভেবেই বলেই ফেলেন, তোরা আমার জানের দিকে হাত দিয়েছিস, আর তোদের এত ক্ষমতা একজন হীন জিন হয়ে একজন ইদ্রিস বাদশার ছেলের উপর বার করিস কিভাবে, বলেই এক এক করে সবাইকে মারতে থাকে। এগুলো শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গেছে। ভাইয়া একজন জিন আর আমি একজন জিনের সঙ্গে এতদিন মেলামেশা করেছি, ভাবতে আমার শরীরের লোমগুলো ভয়ে খাড়া হয়ে যায়। আমি ভাবতে পারছি না যার সঙ্গে আমার বিয়ে হবে কিছুদিন পর সে একজন জিন। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমার আব্বু আম্মু এর সাথে বিয়ে ঠিক করেছে। ভাইয়া এতটাই রেগেছিল যে বুঝতেই পারেনি আমার উপস্থিতিতে উনি এসব কথাবার্তা বলছেন। উনি একবারও ভাবতে পারেনি আমি এগুলো জেনে গেলে আমার উপর কী ইফেক্ট পড়বে। আম্মু আমাকে সবসময় বলতো জিনের সামনে পড়লে অনেক সময় দোয়াতেও কাজ হয় না, কিন্তু আমি কথাটি সবসময় উপেক্ষা করে গেছি। এখন বুঝতে পারছি কথাটা কতটা সত্যি ছিল। আর কিছু ভাবতে পারছি না। আমাকে পালাতে হবে বলে আমি রুম থেকে দৌড়ে বের হয়ে যাই। আরাম ভাইয়াও আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমি ওনার কোনো কথাই শুনবো না। উনি আমাকে নূর বলে ডাকতে থাকেন, আর আমি না শুনে দৌড়ে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, আমি শুধু জানি আরামের চেয়ে যত দূর যাওয়া যায় আমি যাব। আম্মু আব্বুকে বলতে হবে বিষয়টি। পথে কিছু পশু আমার সামনে আসে। এগুলো জিন, হীন জিন, যারা পশু সেজে থাকে। সেই পশু মানুষের রূপও ধারণ করতে পারে, আর এদের জাতীয়গুলোই নূর আলেমকে তুলে নিয়ে আসে জিন রাজ্যের এই দিকটায় শুধু আরামের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। আরাম এদেরকে তলোয়ার প্রয়োগ করে এদেরকে মেরে ফেলে। হুট করে আরাম ভাইয়া আমার সামনে এসে পড়ে। ওনার সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যাই আমি। উনি আসতে আমার সামনে আসছেন, আর আমি পিছনে সরে যাচ্ছি। উনি বললেন, আমার থেকে পালাবে ভাবছ? এত সহজ না। তুমি আমার, শুধু আমার। তোমার যে ক্ষতি করতে চাইবে তাকে এইভাবে শেষ করব আমি, বলেই তলোয়ারটা মাটিতে ছুঁড়ে মারে। উনি এতটাই রেগে কথাগুলো বলছিল যে আমার ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। আর এত জোরেই তলোয়ারটা মাটিতে ছুঁড়ে ফেলেন, আমি ভয়ে কেঁদেই ফেলি। উনি আবার বললেন, আর লুকোচুরি না, যখন জেনে ফেলেছ তো এটা জেনে নিও, আমি ইদ্রিস জিনের হবু বাদশা, আর আমি সে যে এতদিন তোমার পিছনে ছায়ার মতো পড়ে আছি আর সব বিপদ থেকে রক্ষা করে গেছি। তুমি এই জিন বাদশার হবু রানী, তাই আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও চিন্তা করো না। আরাম ভাইয়ের কথাতে সম্পূর্ণ হিংস্রতা মিশেছিল, আর চরম গৌরজক কথাগুলো বলে উঠে। আমি রীতিমতো কেঁদে চলেছি। ওনার প্রতি যেটুকু ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেছে আমার কাছে। আজ উনি আমাকে চরম ধোঁকা দিল, যেটা আমি একদম সহ্য করতেই পারি না। আমি কেঁদেই চলেছি। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেছে। আপনি নিজেকে কী ভাবেন? আমি ধোঁকাবাজকে কখনো ক্ষমা করি না আমি। আর সেখানে আপনি তো জিন, সঙ্গে আমাকে ধোঁকা দিয়েছেন। আপনাকে কখনো ক্ষমা করব না আমি, কখনোই না। আমাকে যেতে দিন, আমি আপনাকে বিয়ে কখনো করব না। উনি রেগে গিয়ে আমার গলা টিপে ধরেন আর আমাকে বললেন, তোকে আমার হতেই হবে, আর তুই কিভাবে আমাকে রেখে পালিয়ে যাস সেটা আমি দেখে নেব। এত সাহস না ইদ্রিস জিনের হাত থেকে পালিয়ে যাওয়া? ইদ্রিস জিনগুলো যেমন ভালো হয় তেমন ভয়ঙ্কর। ভালোবাসার জন্য এরা সব করতে পারে, সব। আমি বললাম, ছাড়ো, আমার গলায় লাগছে। এত জোরে গলা চেপে ধরেছে যে গলা থেকে খুক খুক করে কাশি উঠে গেছে। উনি আমাকে ছেড়ে দিয়ে বলল, তোর জন্য কি করিনি? মানুষের সমাজে থেকেছি, নিজেকে মানুষের মতো করে তৈরি করেছি। গোত্রের না হলেও শত্রুপক্ষের সবাইকে ধ্বংস করেছি। ছোট থেকে তোর সঙ্গে ছায়ার মতো থেকেছি, আর তোর সঙ্গে আমার সম্পর্ক আজকে না, বহু আগের। আর তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দিব আমি? কখনোই না। তুই আমার থেকে পালিয়ে যেতে চাইছিস না? কখনো না। তোকে আমার হয়েই থাকতে হবে। তুই এতদিন আরহামের মানুষের রূপ দেখেছিস, এবার ইদ্রিসি হিংস্র দেখবি। একজন ইদ্রিসি জিন ভালোবাসার জন্য কি করতে পারে তুই দেখবি আজ। চল আমার সঙ্গে। উনি আমাকে হুট করে উড়িয়ে নিয়ে চলে যায়।
একটু আগে আরাম ভাইয়া আমাকে একটা বিশাল বড় বাড়িতে নিয়ে আসে। বদ্ধ ঘরের মধ্যে আমি নিজের চোখের জল বিসর্জন দিচ্ছি। আরাম ভাইয়া বলে গেছে আমাকে নাকি এখানে থাকতে হবে কিছুদিন। আমি অন্ধকার ভয় পাই, তারপরও আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রাখলেন। আজ নিজের উপর রাগ হচ্ছে। এমন মানুষকে ভালোবাসার জন্য কোনো দিনও ক্ষমা করব না আমি ওনাকে। আমি শুধু একবার ছাড়া পাই এখান থেকে কখনো ওনাকে বিয়ে করব না। আমাকে কাঁদানোর মূল্য ওনাকে দিতেই হবে, যে করেই হোক না কেন। আরাম ভাইয়া পাগলের মতো করছেন। কে এসব হীন জিনদের সাহায্য করলো নূরকে তুলে আনতে এই নিয়ে? আব্রাহাম ভাইয়া এত টেনশন করতে নিষেধ করলো, কিন্তু ওনার সেদিকে ভ্রুক্ষেপ নেই। আর রইল আব্রাহাম ভাইয়ার কথা। ভাইয়া উনি তো ডক্টর দেখাইছিলেন, এখন আরামের কারণে বেশ ভালো আছে। আরাম বেশ অনেকটা চিন্তিত, কিন্তু সঙ্গে বেশ রেগেও আছে। আব্রাহাম বেশ কিছু গলায় কথা বলছে, বেশ নিচু গলায়। সে জানে এখন নিচু গলায় ভাইকে বোঝাতে হবে। আজ আমি যদি ঠিক সময় না যেতাম তবে কি হতো ভাবতে পারছিস? আজ আমি নূরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। ও হারিয়ে গেলে কিভাবে বাঁচতাম আমি? ভাই, কারা করেছে এমন কাজ? আমরা খুঁজে বের করব, প্লিজ এবার শান্ত হও। আরামের রাগ কিছুতেই কমছে না। ইদ্রিস জিনদের বিশেষত্ব হলো এরা যখন রেগে যায় তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না। এদেরকে তখন আর শান্ত করা যায় না। একদিন নূর আরামকে শান্ত করেছিল, কিন্তু আজ আরাম কন্ট্রোল হারিয়ে ফেলে, যার কারণে তাকে কষ্ট দিয়ে ফেলে। সে নিজেও অনুতপ্ত, কারণ সে নূরের গায়ে হাত তুলেছে। তবে সে যে কারণে না, আজ নূর তার আসল সত্যিটা জানতে পেরেছে, আর সেই কারণে আজ আরামকে ছেড়ে যেতে চেয়েছে। এইটা আরাম সহ্য করতে না পেরে নূরের গায়ে হাত তুলেছে। এজন্যই আরামের রাগ কমছেই না, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। হুট করে মনে হয় ও নূরকে সেই বাংলোতে বন্ধ করে রেখে এসেছে। আজ নূর অন্ধকার খুব ভয় পায়, সেক্ষেত্রে তার এখন নূরের কাছে যাওয়া উচিত। তাই সে দেরি না করে জলদি সেখানে যায়। আব্রাহাম ও শিবুকে না জানিয়ে হসপিটাল থেকে চলে আসে, তাই সে সেখানে যায়। হুট করে বদ্ধ রুমের দরজা খোলায় নূর ভয় পেয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আজও জানতে পেরেছে আরাম জিন, আর এজন্য ওর উপর আবারও হামলা হতে পারে। ঘরের ভিতরে হালকা লাইটের আলোতে একটা ছায়া দেখে নূরের ভয়ে কলিজা কাঁপতে থাকে। আজও ফার্স্ট টাইম জিন দেখলো, ভয় পাওয়ারই কথা। এমনিতেও বদ্ধ ঘরে কান্না করছিল নূর, তারপরও এমন হওয়ার কারণে নূর চেঁচাতে থাকে আর জোরে কান্না করে দেয়। আরাম দৌড়ে গিয়ে নূরকে পাগলের মতো চুমু খেতে থাকে আর শান্ত হতে বলে, কিন্তু নূর অনেক ভয় পেয়েছে আজ, তাই আবারও ভয় পাওয়ার কারণে আউট অফ কন্ট্রোল হয়ে জোরে জোরে কান্না করতে থাকে। কান্না করতে করতে নূর মনে মনে বলতে থাকে, আদিক্ষেতা দেখাতে এসেছে, আমার কষ্ট হবে জেনেও আমাকে অন্ধকারে বন্ধ করে রেখে ঢং দেখাতে এসেছে। আমি কখনো আপনাকে মাফ করব না। আপনি আমাকে মিথ্যে বলে ভালোবাসার জালে ফাঁসিয়েছেন আমাকে। আমি আপনাকে সত্যি মাফ করব না, কিন্তু সত্যি কি ভুলতে পারবো ওনাকে? উনি মিথ্যে বললেও আর জিন হলেও আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি, এটা তো সত্যি। কিন্তু এই ভালোবাসা ওনার প্রাপ্য না, উনি আমাকে ধোঁকা দিয়েছেন। তাই আমিও ওনাকে ভুলে যাব, যদিও পারবো না, কিন্তু ওনাকে মেনে নিব না বলে চোখের পানি ঝরাতে লাগলাম। আরাম আমাকে যেখানে আঘাত করেছে সেই জায়গাগুলোতে চুমু দিতে লাগলো আর সরি বলতে লাগলো, কিন্তু আমি কেন জানি কান্না থামাতে পারছি না। হয়তো এত বড় আঘাত পেলাম বলেই, হয়তো ভালোবাসার মানুষের থেকে ধোঁকা পেলাম বলে। আমার কান্না থামছে না বলে আরাম ভাইয়া আমার ঠোঁটগুলো দখল করে নিল আর খুব সফটলি কিস করতে লাগলো। এগুলো আমার কাছে বিষের মতো লাগছে, খানিকটা কাটা গায়ে নুনের ছেটার মতো। তাই আমি তাকে সরানোর বৃথা চেষ্টা করতে লাগলাম, কিন্তু উনি আমাকে ছাড়ছে না দেখে খুব জোরে ধাক্কা মারলাম ওনাকে। উনি আমার থেকে ছিটকে পড়লেন আর হাঁ করে চেয়ে রইলেন আমার দিকে। উনি হয়তো এমনটা আশা করেননি। আমি রাগের মাথায় বললাম, আপনার লজ্জা করে না একজন জিন হয়ে মানুষের সঙ্গে জবরদস্তি এগুলো করার? জোর জবরদস্তি কিভাবে করলেন আপনি? নিজেকে কি ভাবেন আপনি? আমার কোনো দাম নেই? আমি কি বাজারে নাকি? বাজারই আমি। ভুলে যাবেন না, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, মিথ্যা বলেছেন আমাকে। তাই আপনার মতো ফালতু লোককে কখনো বিয়ে করব না আমি শুধু একবার ছাড়া পাই। আমি এখানে থাকার কোনো শখ নাই আমার। দরজা খুলুন, আমি আব্বু আম্মুর কাছে যাব, তাদেরকে সবটা বলবো। তাদেরকে বলবো করব না আমি এই বিয়ে। তাদের পছন্দ করা ছেলে একটা জিন, আর আমার জন্য একদম যোগ্য না। উনি আমাকে মেরে ফেলতে চায়, আমি চলে যাব এখান থেকে বলেই দরজা দিকে যেতে লাগলো। হুট করে আরাম নূরের হাতটা শক্ত করে চেপে ধরল। আরাম এতক্ষণ ধরেই নূরের কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল। লাস্ট মুহূর্তে না পেরে নূরকে সজোরে থাপ্পড় লাগায়। আরামের চোখের রং আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। ওর চোয়াল ভ্রু আর হাত শক্ত করে বলতে থাকে, ভেবেছিলাম তোকে বন্দি করে রাখবো না, কিন্তু তুই সোনার মেয়ে না। এখন থেকে যতদিন না আমি চাইবো তোকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে। কিছু জিন সেবিকা থাকবে, যা প্রয়োজন হবে ওরাই তোকে হেল্প করবে।
আর হ্যাঁ, ভুলেও পালানোর চেষ্টা করবি না। এখানে হাজারো গার্ড আছে যারা সবাই জিন। তোকে মারতে তাদের 2 সেকেন্ডও সময় লাগবে না। আরাম কথাগুলো বলে যাতে নূর এখান থেকে না যেতে চায়। নূরের খারাপ লাগছে, সঙ্গে কষ্ট পাচ্ছে, ভালোবাসার মানুষের থেকে একে একে আঘাত পাচ্ছে তাই। আর আরামের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আজও জিন বলে ওর ভালোবাসা ওকে ভুল বুঝছে, কিন্তু ও তো জানাতে চেয়েছিল, নূরের মা বাবাই জানাতে দেয়নি। আবারও নূরকে আঘাত করে সে গভীর যন্ত্রণায় ভুগছে। এখন তার ইমোশনাল হলে চলবে না, তার আগে তাকে খুঁজে বের করতে হবে কে নূরের ক্ষতি করতে চায়, আর সেসব শত্রুকে এক এক করে শেষ করবে আরহাম বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আজ যা কিছু হয়েছে তার জন্য যারা দায়ী তাদের সে ছাড়বে না বলে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নূরকে ফেলে দরজা লাগিয়ে দেয়। এদিকে নূর ভয় পেয়ে পাগলের মতো আরহামকে ডাকতে থাকে। আরহাম কোনো কথা না বলে পাহারা বাড়িয়ে দেয়, আর চোখের কোণে জমে থাকা পানিটা ছেড়ে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই নূর। আমার আর তোমার মাঝে সব কাটাকে উপড়ে ফেলবো আমি। তোমার উপর যারা হামলা করলো তাদেরকে সহজে ছাড়বো না আমি। এভাবেই তোমাকে বন্দি করে রাখছি, তারা যেন তোমার উপর আবারও হামলা করতে না পারে। সেজন্য প্লিজ জান, আমাকে ক্ষমা করে দিও, পরে সব জানতে পারবে তুমি, বলেই দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। এদিকে নূর, আরহাম দরজা খুলুন প্লিজ, আমি আম্মুর কাছে যাব, আমি ভয় পাচ্ছি, প্লিজ দরজা খুলুন, আমাকে এখানে একা ফেলে যাবেন না বলেই কাঁদতে লাগলো। নূর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে নিয়েছে, তবুও কেউ দরজা খুলল না দেখেই নূর বলল, আমি আপনাকে ঘৃণা করি আরহাম, সত্যি আপনাকে ঘৃণা করি। বলতে বলতে থেমে নীরবে চোখের পানি ফেলতে থাকে। এদিকে দরজার আড়াল থেকে আরহামের নূরের কান্না দেখে বিচলিত হয়ে নিজেও কান্না করতে থাকে। তার এখন ইচ্ছে করছে সেই ছোটবেলার অতীতটা বলতে, সেই সঙ্গে তার নূরকে ছোঁয়াটা যে অবৈধ না সেটা বলতে ইচ্ছে করছে, কিন্তু সে নিরুপায়। সে বলতে পারবে না যতক্ষণ না জানতে পারছে মেন কালপিটকে, কারা নূরের ক্ষতি চায় সেটা সে জেনেই ছাড়বে। আজ জিন বলে তার ভালোবাসা তাকে ঘৃণা করছে, এটা ভেবে আরহাম দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে মুখ শক্ত করে বলে, এবার আসল কাজটার পালা বলেই বেরিয়ে যায়। ভালোবাসা মানুষের থেকে পাওয়ার শাস্তি সত্যি বেদনাদায়ক। আজ নূর কাঁদছে, আরামের উপর ভুল বুঝে। অন্যদিকে আরহাম কাঁদছে নূরের কাছে, ভালোবাসার বদলে ঘৃণা পাওয়ার জন্য। যে ভালোবাসা ছোট থেকে চেয়ে এসেছে, এখন সেটা তার হয়েও কেমন হারানোর ভয় তার মনকে গুড়িয়ে দিচ্ছে। নূরকে হেফাজত করতে তার যদি প্রাণ যায় তাও দিয়ে দিবে আরহাম, তবুও নূরের কোনো ক্ষতি সে হতে দিবে না। নূরকে যে হাত দিয়ে দেওয়ালে অনবরত আঘাত করতে থাকে আরহাম জানে ওই হীন সম্প্রদায় যখন একবার হামলা করেছে আর তাদের যখন উধুম কেলানো হয়েছে, এবার তখন গোড়া থেকে হামলা আসবে। তাই সে কয়েকজন জিনকে ডেকে কিছু কথা বলে। আরহাম এবার বাঁকা হেসে বলে, এবার সময়টা আমার হাতে তৈরি থেকো। হীন জিনগুলো যাদেরকে আনাম কুরাইশ ঠিক করেছিল নূরকে মারতে, তাদের মৃত্যুর খবর শুনে বুঝতে পারে আরহাম বরাবরের মতো নূরকে বাঁচাইছে। তবে আনামের এখন ভয় করছে ওর মায়ের কথা ভেবে। ওর মা যদি জানতে পারে যে আজও ওদের পরিচিত কিছু হীন জিন দ্বারা নূরকে মারতে চেয়েছিল, তাহলে তো আনামকে মেরেই ফেলবে। সে ভেবেছিল নূরকে মেরে ফেললে হয়তো তার মা তাকে বকা দিতে বা গায়ে হাত তুলত, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। একে তো নূর বেঁচে আছে, তারপরেও তাকে চরম মূল্য দিতে হবে। তাই সে এক প্রকার ভয় পেয়ে আছে, কিন্তু তার রাগের পরিমাণটা সীমাটা পার করে ফেলেছে। নিজের মাকে কি বলবে ভেবে পাচ্ছে না আনাম। আজ ওর ভালো মতো ক্লাস নেবেন সামিরা বেগমও বুঝতেই পারছে। আব্রাহাম, আপনি ঠিক আছেন এখন? কোথায় চলে গিয়েছিলেন? একবার বলার প্রয়োজন মনে করলেন না? আমি কতটা ভয় পেয়ে গেছি আপনাকে না দেখতে পেয়ে। আপনি জানেন, আপনাকে না পেয়ে নূরের বাসায় গিয়েছিলাম, আপনি ওখানে আছেন নাকি দেখতে, কিন্তু সেখানে কি আপনাকে পেলাম না। একে তো নূরের টেনশন, তার উপর আপনি। আমি মনে হয় এতক্ষণে ভালো মতো শ্বাস নিতে পারলাম। আব্রাহাম হুট করে শিপুর ঠোঁটে হাত দিয়ে তাকে থামিয়ে দিল আর বলল, আমি এখন ঠিক আছি প্রিয়, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। কত ভালোবেসে ফেলেছ আমায়, একটু চোখের আড়াল হয়েছি বলে চোখে হারাচ্ছ। উনি শিপুর নাকটা টিপে বলল, আমার ভালোবাসা, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমাকে হার্ট করব না। হ্যাপি ভাইয়ার মুখে প্রিয় আর এসব ভালোবাসার কথাটা শুনে শিপু হালকা লজ্জা পেয়ে যায়। আব্রাহাম ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে শিপুকে আরও লজ্জা দিতে থাকে। নার্সিং রুমে ভাইয়ার আরেকবার চেক আপ করা হয় এবং রিলিজ করে দেওয়া হয়। শিপু আব্রাহামকে নিয়ে নূরের বাসার দিকে রওনা দিতে থাকে। এদিকে আনাম কুরাইশের উপর শকুনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সামিরা বেগম। ওনার দৃষ্টি এতটাই প্রখর যে মনে হচ্ছে আনাম কুরাইশকে উধুম কেলালেও শান্তি হবে না ওনার। একটু আগে হিনুজিনদের কাছে পাওয়া খবরের মাধ্যমে তিনি ঘটনাটা জানতে পারেন, আর জানা মাত্রই আনামের কাছে আসেন আর এসেই সজোরে থাপ্পড় মেরে বললেন, মানা করেছিলাম
আমার কথা শুনোনি তুমি? কেন কেন করলে এমন? আমি তোমাকে নূরের থেকে দূরে থাকতে বলেছিলাম, বলো বলিনি? সামিরা বেগম আরামের হাত ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো বলো? তোমাকে নূরের আশেপাশে যেতে নিষেধ করিনি আমি, তবে কেন ওকে মারতে জিন পাঠিয়েছো বলো? আম্মু লাগছে আমার। আরাম কান্না করতে করতে বলল, নূর নূর নূর, ছোট থেকে তোমরা নূরকে গুরুত্ব দিয়ে আসছো, অথচ আমাকে দাও না কেন? আমি না তোমার নিজের মেয়ে, নিজের মেয়ের সঙ্গে নূরের জন্য এমন ব্যাপার কি করে করছো তুমি? আরামও পর্যন্ত আমাকে বুঝলো না, ওই নূরের পেছনে পড়ে রইল। আর এখন এখন তুমিও নিজের মেয়েকে ছেড়ে বাইরের মেয়েটাকে গুরুত্ব দিচ্ছ কেন? সামিরা বেগমের আনামের উপর রাগ তো ছিল, সেই সঙ্গে আরও রেগে গেলেন উনি। রাগের মাথায় বললেন, তুই আমার নিজের মেয়ে না, বুঝেছিস? আমার নিজের একটাই সন্তান, সেটা হলো আরাফ। হ্যাঁ, আরাফ একজন হীনজিন। আমার শরীরেও হীনজিনদের রক্ত বইছে। তোকে আমি জন্ম দিইনি ঠিক, কিন্তু কোনোদিন কম ভালোবাসাও তো দিইনি। তবে জানিস তো, রক্ত রক্তই হয়। আরাফ তো চাইলে নূরের ক্ষতি করতে পারত, কিন্তু করেনি, কারণ সে তার মায়ের পরিকল্পনা ভেস্তে দিতে চায় না। আর তুই পর বলেই আমার পরিকল্পনার কথা জেনেও নূরকে মারতে চেয়েছিস? তোকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছি, ভেবেছিলাম তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নেব, কিন্তু তুই আজ অবধি কোনো দামই দিতে পারলি না। নিহাত তোর উপর মায়া পড়ে গেছে, তাই না? তাই না? নিহাত তোর উপর মায়া পড়ে গেছে, না হলে কবে তোকে তোর ভুলে শাস্তিস্বরূপ মৃত্যু দণ্ড দিতাম। আজ আর আপনার জানালে তোর নূর সম্পূর্ণ মারার ফোন দিয়ে ফেলেছিল। তুই ভাগ্যিস ঠিক সময়ে আরহাম চলে গেছিল, না হলে কি হতো আল্লাহ জানে। তোর কি মনে হয় আমি নূরকে শখে বাঁচিয়ে রাখতে চাই? হ্যাঁ, কখনো না। তোকে এর আগেও বলেছি, ওই ক্রাউন শুধুমাত্র নূর আর আরহামের জন্য বানানো, আর ওরা যতক্ষণ ওটা না পড়বে ততক্ষণ ওই ক্রাউনের শক্তি ফিরবে না। আর নূরের মধ্যে বিশেষ কিছু শক্তি আছে যেটার জন্য ওর কোনো ক্ষতি কেউ করতে পারেনি। তার ক্ষতির আগে আরহাম সবসময় ওকে বাঁচিয়ে নেয় প্রত্যেকবার। তাই আমার পরিকল্পনা করাই আছে কিভাবে সব শত্রুকে বিনাশ করতে হয়। আর শুধু ও ক্রাউন দুটো পাওয়ার আশায় বুনো পরিকল্পনা তোর জন্য নষ্ট হয়ে যেত। ভাগ্যিস আল্লাহ সহায় ছিলেন, এতদিন ধরে মানুষ করেছি, তাই একটু টান জমেছে তোর প্রতি, তাই তোর প্রাণ আজ ভিক্ষা দিলাম, যা বলে চলে আসেন। সামিরা বেগম কথাগুলো প্রায় জোরে জোরেই বলছিলেন, আর প্রচুর রেগে বলছিল। এতে আনাম ভয় পেয়ে যায়, কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছে মায়ের করা ব্যবহারের জন্য। আজ নিজের সন্তান না বলে এমন করেছেন উনি। আনাম সত্যি তার মায়ের আসল রূপ দেখতে পেল আজ, তাই একটু হলেও কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে এসেছে আনামের। আনাম আজ পর্যন্ত যা যা অন্যায় করেছে সেটার জন্য কোনো না কোনোভাবে তার মা দায়ী। সে নীরবে চোখের জল ঝরাতে লাগলো। এদিকে আরাম নূর আলমের বাসায় গিয়ে হুমায়রা আবদুল্লাহ খানকে আর মুসারাকে সব ঘটনা খুলে বলতে থাকে। সব শুনে তিনজনের চোখেই পানি দেখা যায়। হুমায়রা খান বললেন, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো, তুমি জিন। এটা শোনার পর না জানি আমার বাচ্চা মেয়েটা কত কষ্ট পেয়েছে। আজ তুমি ঠিক সময়ে সেখানে না পৌঁছালে আমার মেয়েটাকে হয়তো আর দেখতে পেতাম না। কান্না করতে করতে বললেন, আন্টি, নূরকে সে বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমরা আসল শত্রুকে না ধরা অবধি কিছুতেই রিস্ক নিতে পারবো না। আমার মেয়েটাকে একবারও দেখতেও পাবো না। অবশ্যই পাবেন আন্টি, কিন্তু এই সময় ওর এই বাড়িতে থাকাটা নিরাপদ না। আন্টি, আপাতত কিছুদিন নূরকে ওখানে রাখতে হবে। ওখানে নূর একদম সুরক্ষিত, হাজার হাজার গার্ড রয়েছে ওখানে। আর জানেনই তো ইদ্রিস দিনদের কত হীন সম্প্রদায় আছে। তারা তো নূরের ক্ষতি করতে চাইবেই, আপনি তো জানেন, আমাকে দুর্বল করার জন্য। কিন্তু তারা এটা ভুলে গেছে আমি ইদ্রিস জিনদের বাদশাহ আরহাম খান। আমি বেঁচে থাকতে নূরের কোনো ক্ষতি হতে দিব না। আমি জিনদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর আমি, তাই আমি বেঁচে থাকতে কেউ নূরের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি হতে দিবই না। আপনি দুশ্চিন্তা করবেন না আন্টি। আর আপনারা প্লিজ এই বাড়ি থেকে বের হবেন না। আর আঙ্কেলকেও সাবধানে থাকতে বলবেন। তোমার উপর ভরসা করি আমরা। আমাদের মেয়েকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে সেটা তুমিই পারবে। আমরা ভালো মতো জানি তুমি থাকলে নূরের কোনো ক্ষতি হতে দেবে না। শুধু মাঝখানে নূরের কথা ভেবে চুক্তিটা ভাঙতে চেয়েছিলাম। তুমি ক্ষমা করে দাও বাবা আমাকে। এভাবে বলবেন না আন্টি, আপনি আমার মায়ের মতো। আপনি আমার কাছে ক্ষমা চাইলে যে আমি ছোট হয়ে যাব। ছোট তো আমি হারিয়েছি মাকে, তাই মায়ের গুরুত্ব কত সেটা আমি বুঝি। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আন্টি। আন্টি কি মা বলো, এক মাকে হারিয়েছ, কিন্তু এখনও আরেক মা বেঁচে আছে। আমাকে নিজের মা ভাববে এখন থেকে। আরাম চোখের কোণ থেকে পানি ছেড়ে দিল। আরাম হুমায়রা খানকে জড়িয়ে ধরেই কেঁদে দেন আর বলেন, আমার জন্য দোয়া করবেন মা, আমি যেন আমার লক্ষ্য পূরণে সফল হতে পারি। হুমায়রা খান বললেন, আমিন, অবশ্যই পারবে। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুক। চোখের পানি মুছে একটু পর শিফু আর আব্রাহামকে দেখে হুমায়রা খান জিজ্ঞেস করেন, এখন কেমন আছো বাবা? আব্রাহাম ভাইয়া বললেন, এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার আব্রাহাম সবাই তো সাবধানে থাকতে বলল।
আব্রাহাম শিবুকে বাই বলে চলে যায়। শিবু নূরের কথা জিজ্ঞেস করলে আব্রাহাম পরক্ষণে বলল, নূর ভাবি ভালো আছে, যেখানে আছে সুরক্ষিত আছে, তুমি ভেবো না। আর হ্যাঁ, বাসা থেকে অকারণে বের হবা না, আমি মাঝে মাঝে আসবো দেখা করতে। খুদা হাফেজ। শিবু আব্রাহাম ভাইয়ের কথায় মাথা ঝাঁকুনি দিয়ে সম্মতি জানায়। অবশেষে আরাম আর আব্রাহাম জিন রাজ্যে পৌঁছায়। জিন বাদশা ইব্রাহিম খান আরাম আর আব্রাহামকে ডেকে পাঠান। দুই ভাই বাবার ডাকে সেখানে যায়। ইদ্রিস জিন বাদশা ইব্রাহিম খান দুই ভাইকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের দুই ভাইয়ের অটুট বন্ধন দেখে আমি খুব খুশি। আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখেছি, সেটা দেওয়ার এখনই সুযোগ বলে মনে হচ্ছে আমার, তাই তোমাদের আজই উপহারটা দেব আমি, তোমরা সেসব জিনিসের হেফাজত করো। বলেই দীর্ঘ 7টা দরজা খুলে একটা বিশাল বড় রুমে নিয়ে আসলেন ইদ্রিস জিন বাদশা ইব্রাহিম খান। আজ পর্যন্ত কেউ এই গোপন কক্ষটা দেখেনি। দুই ভাই সরাসরি ক্রাউন দুইটার সামনে দাঁড়িয়ে আছে। এতদিন শুধু বর্ণনা শুনেছে, আজ দেখেও ফেলল। দুই ভাই রাজা রানীর জন্য গড়া অসম্ভব সুন্দর দুইটা ক্রাউন, আর এই ক্রাউন দুইটা অনেক রকমের দামি পাথর হীরা দিয়ে সাজানো। জিন বাদশা ইব্রাহিম খান দুই ভাইয়ের উদ্দেশ্যে বললেন, এগুলো হেফাজত করার মালিক তোমরা। এখন খানদানি শাহী ক্রাউনের শক্তি সম্পর্কে তোমাদের জানা নেই, এর শক্তি তোমাদের দুই ভাইয়ের শক্তির সমান, তাই এগুলো হাতানোর শত্রুর অভাব নেই এখানে। এমনকি আমাদের নিজেদের মাঝেও শত্রু আছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে এই রাজ্যের জন্য, রাজ্যের প্রজাদের জন্য। তোমাদের জন্য আরও একটি উপহার রয়েছে বলো। 2টো তলোয়ার, একটা আরামকে আর একটা আব্রাহামকে দেন। 2টো তলোয়ারই দারুণ কারুকাজ করা। ইদ্রিস জিনের বাদশা ইব্রাহিম খান বললেন, আজ থেকে এই অস্ত্র তোমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। তোমরা এর দ্বারা শত্রুপক্ষকে পরাজিত করার শক্তি পাবে, সে সঙ্গে শাহী ক্রাউনেরও হেফাজত করতে পারবে। পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে, ঠিক তেমনি খারাপ শক্তিও আছে। খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভালোর কাছে তাকে হার মানতে হয়। এজন্য এই তলোয়ার বিকল্প পদ্ধতি, এর দ্বারা তোমরা খারাপ শক্তিকে পরাজিত করতে পারবে। খারাপ শক্তি তোমাদের দুজনের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তবে তোমাদের অটুট থাকতে হবে, তবেই অশুভ খারাপ শক্তিকে তোমরা হারতে পারবে। আর আমার আব্রাহাম বাবার কথাগুলো মন দিয়ে শুনে নিল, আর একে অপরের কাছে প্রতিজ্ঞা করল কোনো দিন নিজেদের মাঝে ঝামেলা করবে না। ইদ্রিস জিন ইব্রাহিম খান আবারও আব্রাহামের উদ্দেশ্যে বললেন, আব্রাহাম, নিয়ম অনুসারে আর বিচার বিবেচনা হিসেবে বড়কেই বাচ্চা রূপে ঘোষণা করা হয়। এতে তোমার কোনো আপত্তি থাকলে বলো, আমি তাহলে তোমাদের মাঝে পরীক্ষা নেব। আমি আর যাই করি না কেন, কারো হক কেড়ে নিতে পারবো না। তাই তোমাদের মাঝে পরীক্ষা হবে যে বিজয়ী তাকে বাচ্চা আর অর্ধাঙ্গিনীকে এই রাজ্যের রানীর অভিষেক করানো হবে। আর এমনিতেও ছোট পুত্র হিসেবে তোমাকে অর্ধেক রাজ্যের মালিক করা হবে, বাচ্চা না হলেও। আব্রাহাম ভাইয়া বললেন, আমি ভাইকে খুব ভালোবাসি, আমার কোনো কিছুর প্রয়োজন নাই ভাইয়ের ভালোবাসা ছাড়া। আর ভাই বাদশা মানে সব কিছু ভাইয়ের, আর এখানে ভাইয়ের মানেই আমার। ভাই আমার কোনো কালেই আপত্তি ছিল না। তুমি ভাইয়া আর ভাবির বিয়ে প্লাস হবু রাজা রানী হিসেবে অভিষেক করানোর ব্যবস্থা গ্রহণ করো। জিন বাদশাহ ছোট ছেলের প্রস্তাবে এতটা খুশি হন যে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, সাব্বাস, এই না হলো আমার পুত্র। আমি তোমাদের মায়ের মতো ভালোবাসা হয়তো দিতে পারিনি, কিন্তু মায়ের মতো ভালো শিক্ষা দিতে পেরেছি বলে কেঁদে দিলেন। আসলে এটা খুশিরই কান্না। জিন বাদশাহ ইব্রাহিম খান নিজের স্ত্রীকে হারিয়ে 2 সন্তানকে একলা মানুষ করেন, আর তাদের মাঝে ভালোবাসার বন্ধন দেখে সত্যি তার জীবনটা সার্থক হয়ে গেল। 3 বাপ বেটা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আজ 3 জনেরই বুকের ভিতর থেকে চাপা একটা কষ্ট খুশিতে রূপান্তরিত বের হয়ে গেছে। আরাম সবাইকে উৎসর্গ করে বলল, আমিও আমার বাবা ভাই ছাড়া কিছু চাই না, তোমরা শুধু সারা জীবন আমার পাশে থেকেও, তাহলেই হবে। আব্রাহাম খানিকটা রাগ দেখিয়ে বলল, তুমি পচা ভাইয়া, আমার এই রাজ্যের আর প্রজাদের তোমাকে বাচ্চা হিসেবে খুব প্রয়োজন। তুমি ছাড়া এই দায়িত্ব যোগ্য কেউ না ভাইয়া, তাই তুমি জোর করে আমার ঘাড়ে কিছু চাপাতে পারবে না। ইদ্রিস জিন বাদশা ইব্রাহিম খান হাসতে হাসতে বললেন, রাজ্যের বাদশা তো আরাম হবে, কিন্তু সেই সঙ্গে তোমাকেও অর্ধেক রাজ্য পরিচালনা করতে হবে। কি রাজি তো? আরাম হেসে বলল, আমাকে একা ফাঁসি দেওয়া না, এবার মজা বুঝো। 3 বাপ বেটা আবারও একে অপরকে জড়িয়ে ধরে অট্ট হাসতে লাগলো। জিন বাদশা ইব্রাহিম খান আর আরাম 7টা রুম লক করে ক্রাউনের হেফাজত রেখে রুম থেকে বের হলেন। এদিকে দূর থেকে 3 জনের কর্মকাণ্ড দেখছিল সামিরা বেগম। তিনি মনে মনে বলল, একদিন ওই ক্রাউনটা নিজের অধীনে আনবই বলে মুচকে হাসলেন। তোমরা আমারও পুরো পরিবারকে শেষ করে ফেলেছ, এত সহজে তো তোমাদের ছাড়বো না, নিজের বাকি প্রতিশোধটা নিয়ে ছাড়বো। 2 জন জিন নূরের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু নূর খাবার খাবে না বলে কান্না করতে থাকে। এদিকে আরহাম নূরকে দেখতে প্রায় যায়। নূরকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নাই। যতক্ষণ না নূরের শত্রু কে জানতে পারছে, ততক্ষণ তার শাস্তি হচ্ছে না। তাই এত গার্ড থাকা সত্ত্বেও বারবার সেখানে যেতে হচ্ছে তাকে। এদিকে একলা বদ্ধ ঘরে বন্দী হয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তার।
আরামের প্রতি তীব্র একটা অভিমান জমে গেছে নূরের। আরাম জানে না সে কিভাবে ওই অভিমান থেকে মুক্তি পাবে। আদৌ নূরের ওই অভিমান ভাঙতে পারবে কিনা নূরের সঙ্গে বরাবরের মতো দেখা করতে এসে আরাম সার্ভেন্টদের থেকেও জানতে পারে নূর এখনো পর্যন্ত খায়নি আর কান্নাকাটি করে চলেছে অনবরত। এসব দেখে আরামের চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। বেশ রেগেই রুমের দরজা খুলে ভিতরে ঢুকে আরাম, কিন্তু নূরকে দেখে ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তার জানটা না খেয়ে কান্নাকাটি করে কি অবস্থা করেছে চোখ মুখের। আরামের চাপা একটা কষ্ট অনুভব হচ্ছে নূরের এই অবস্থা দেখে। কোথাও না কোথাও নূরের এই অবস্থার জন্য সে দায়ী। সে সার্ভেন্টদের আবার খাবার আনতে বলে। আরাম ভেবেছিল নূরকে বকা দিবে, কিন্তু সে সেটা না করে নরমভাবে বলতে থাকে, নূর এমন করার মানে কি? তুমি না খেলে অসুস্থ হয়ে যাবে, আর তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন করছো এমন? আমি খাবো না, সেটা আমার ইচ্ছে। আপনার এত গায়ে লাগছে কেন? আরাম কিছু বলতে গিয়েও বলল না। নূর বেশ রেখে আবার বলতে শুরু করে, আমাকে আমার পরিবার থেকে দূরে রেখে এত কষ্ট দিয়ে আবার এমন বদ্ধ করে বন্দি করে ন্যাকামো দেখাতে এসেছেন। আরে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, সব ভুলতে পারি, কিন্তু মিথ্যা না। আপনি আমাকে মেরেছেন পর্যন্ত, আর এসব জিনদের মাঝে রেখে ক্রমাগত ভয় পাওয়াচ্ছেন আমাকে। এখন এসেছেন দয়া দেখাতে? চলে যান আপনি, আপনার কোনো দয়ার দরকার নেই। আরাম রাগে কিছু বলতে যাবে, কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূরও অনেকটা দুর্বল, তাই আর কিছু না বলে বিছানায় বসে পড়ল। আরাম নূরের জন্য খাবারটা খাইয়ে দিল ওকে। প্রথমে খেতে না চাইলেও আরামের জোড়াজুড়িতে বাধ্য হয়ে খেতে হয় তাকে। নূরকে খাইয়ে আরাম চলে যায়। আরাম কিসের সারপ্রাইজের কথা বলল মনে মনে ভাবতে থাকে নূর ভাবছে, আরাম আবার কি করতে চলেছে আমার জন্য? আরাম আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না তো? নতুন করে কিসের সারপ্রাইজের কথা বলল? এইগুলো কি কম নাকি? বলেই চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর যাই করুক না কেন, আরাম এমনটা করলে কোনোদিন ক্ষমা করবো না ওনাকে। আরাম যাওয়ার আগে নূরকে বলে যায় তার জন্য নাকি একটা সারপ্রাইজ রয়েছে, তাই তার জন্য কিসের সারপ্রাইজ সেটা নিয়ে ভাবছে নূর। আরাম ওবায়দুল্লাহ খানের আসার খবর পেয়ে নূর আলেমদের বাসায় যায়। আঙ্কেল, আমি চেয়েছিলাম সব নূরকে জানাতে, কিন্তু আপনারা জানাতে দেননি, তাই আমারও নূরকে আর কিছু জানানো হয়নি। ও আমাকে ভুল বুঝেছে, ও আমার কথা বিশ্বাসই করবে না। এখন যদি কিছু জানাই, আঙ্কেল, নূর আমাকে বিশ্বাস করছে না আমাকে। আমার নূর মিথ্যাবাদী ভাবছে। আমি কি করব প্লিজ বলুন? কথাগুলো বলতে আরামের খুব কষ্ট হচ্ছে, বারবার গলা ভেঙে আসছে, তবুও কথাগুলো নূরের আব্বুকে জানালো সে। আমি বুঝতে পারছি তোমার অবস্থা বাবা, কিন্তু সবটা জেনে গেলে নূর কিভাবে নিবে এটা ভেবে আমি আর নূরের আম্মু নূরকে সবটা জানাতে নিষেধ করেছি। আমার মেয়েটা যে এতগুলো বিষয় ভীষণ ভীতু, এগুলো জেনে গেলেই হয়তো আমাদের ভুল বুঝতো, সেই ভয়টা পেতাম আমরা। তবে সবকিছু বিয়ের পরে ঠান্ডা মাথায় বোঝাতে চেয়েছিলাম আমি, কিন্তু নূর এখনই জেনে গেল, এটা ওর উপর মারাত্মক প্রভাব ফেলেছে, তাইও এখন তোমাকে ভয় পাচ্ছে। তবে সবটা খুলে বলার সময় এসে গেছে, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো বাবা। আরাম চিন্তিত সুরে বলল, আঙ্কেল, যতক্ষণ পর্যন্ত আসল শত্রুদের ধরতে পারছি আমি, নূরকে ওখান থেকে বের করতে পারবো না, কিন্তু আপনারা ওর সঙ্গে দেখা করতে পারবেন। জানেন তো, দুদিক দিয়ে শত্রুদেরা ফাঁদ পেতে আছে আমাকে কাবু করার জন্য, আর আমার দুর্বলতা যে নূর সেটা সকলে জেনে গেছে, তাই সকলে নূরের ক্ষতি করতে পারে, আর আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দিব না আঙ্কেল। ওবায়দুল্লাহ খান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, তোমাকে ভরসা করি, বলে তো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি ভেবেছিলাম বাড়িতে এসেই আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়েটা করিয়ে দিব, আর আগে থেকে তো কালেমা দেওয়াই ছিল, কিন্তু এখন যে এই পরিস্থিতি, এটার কিভাবে হবে? নূরকে তো শত্রুদের থেকে লুকিয়ে রাখতে হবে যতক্ষণ না সমস্যাটার সমাধান হয়, কান্না মিশ্রিত কণ্ঠে বললেন ওবায়দুল্লাহ খান। আপনি ঠিক বলেছেন আঙ্কেল, আমাদের নূরকে এভাবেই লুকিয়ে রাখতে হবে যতক্ষণ না গোপন শত্রুদের চিনতে পারছি। এখন চলুন, আমি নূরকে বলে এসেছি ওর জন্য সারপ্রাইজ আছে, আমি আপনাদের ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য নিয়ে যাচ্ছি। ও আপনাদের খুব মিস করছিল, এমনকি কান্নাকাটি করছে। হুমায়রা খান কান্না করতে করতে বললেন, আমার মেয়েটা তো আমাদের ছাড়া কোনোদিন থাকেনি, ভয় তো পাবেই। কেমন আছে আমার নূর? আন্টি, কাঁদবেন না প্লিজ, নূর ভালো আছে, সুরক্ষিত আছে, চলুন আমার সঙ্গে। নূর মুড অফ করে জানালার পাশে বসে আছে আর আগের কথাগুলো স্মরণ করছে। ওর বাবা মা, মুশায়রা খালা সবাই কত ভালোবাসে ওকে, তাকে না পেয়ে মনে হয় কান্নাকাটি করে। ও ভাবছে আরামকে ভালোবেসেও ভুল করেছে, কিন্তু আরামের ভালোবাসা এতটা পবিত্র সে যে সেটা ফিল করতে পারেনি। যখন ফিল করেছে তখন সে ফেলতেও পারেনি।
তবে কিছু মিথ্যা সবসময় সম্পর্কে ফাটল সৃষ্টি করে। আরামের পরিচয় লুকানোটা, তার মিথ্যা, এগুলোই তাদের মধ্যে বিচ্ছেদের কারণ। নূর জানে না আরামকে সে কোনোদিন মাফ করতে পারবে কিনা। নূর ভাবছে যখন তার বাবা মা এগুলো জানতে পারবে তারা কেমনে নিবে এগুলা। নূর মুড অফ করে ভাবছে ওনাকে ঘৃণা কেন করতে পারছি না, ওটা জানা সত্ত্বেও যে উনি জিন। সবচেয়ে বড় কথা, উনি আমাকে মিথ্যা বলেছে আর আমাকে বন্দি করে কষ্ট দিয়েছে, আম্মু আব্বুর থেকে দূরে রাখছে। তারপর আমি কেন ওনাকে চেয়েও ঘৃণা করতে পারি না? আমার মন কেন আরামকে দোষী মানতে চাইছে না? হঠাৎ দরজা খোলার আওয়াজে চমকে উঠি, কিন্তু পরক্ষণে শিবুকে দেখে খুশি হয়ে গেলাম। মনে মনে ভাবতে থাকি আরামকে সারপ্রাইজ এইটা না তো। আমি বহুদিন পরে শিবুকে দেখে নিজেকে সামলাতে না পেরে কান্না করে ফেলি। আমার সঙ্গে ঘটা সব ঘটনাই শিবুকে বলি। শিবুর একটা জিনিস আমাকে খুব অবাক করেছে, আরাম জিন এসব কথা শুনেও ওর একটু ভয় হলো না কেন। এর মাঝে একজন সার্ভেন্ট খাবার নিয়ে আসে, একে তো ভয়ঙ্কর, তার উপর আবার সরাসরি ফেসে চলে আসে। আমি রীতিমতো ভয়ে কাঁপতে থাকি। সার্ভেন্টটা চলে আসার পর একটা বিষয় একটু খটকা লাগছে, সেটা হলো শিবু তো আমার মতো জিন ভূতে ভয় পায়, কিন্তু এখন পেল না কেন? সরাসরি দেখেও শিবুর অনেক বিহেভ আমার কাছে অচেনা মনে হচ্ছে। আমি অবাক হয়ে আবার বললাম, এসব জিনদের দেখে তুই ভয় পেলি না কেন? আমার কথা শিবু চমকে উঠে বলল, আমাকে আরাম সব বলেছে তাই ভয় লাগেনি। আমি জানি এরা সবাই জিন। আমি অবাকে চরম সীমায়। শিবু আরামকে ভাইয়া ছাড়া কথাই বলেনি, সেখানে শুধু আরাম বলছে। আমি ওকে জিজ্ঞেস করে ফেললাম, তুই আরামকে ভাইয়া বললি সবসময়, কি আজ আরামকে বলেই তো ডাকতি, হঠাৎ করে এভাবে কেন বললি তুই? আরে মুখ দিয়ে বেরিয়ে গেছে, চল তুই আমার সঙ্গে। আরাম ভাইয়া তোকে মুক্ত করে দিয়েছে আর তোকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। সত্যি আরাম আমাকে এই বন্ধঘর থেকে মুক্তি দিবে বলেছে? আমাকে এখানে আর বন্ধ হয়ে থাকতে হবে না? সত্যি আমি আম্মুর সঙ্গে দেখা করতে পারবো? কি রে বল না। হ্যাঁ ভাইয়া বলেছে চল আমার সঙ্গে। নূর আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে পারবে, তার এসব জিন্দের থেকে মুক্তি পাবে বলে ভীষণ খুশি। অবশেষে তার মুক্তি, তাই আর ঠিক না করে দেরি না করে শিপুর সঙ্গে বেরিয়ে পড়ে। খুশির ঠেলায় শিপুর করা অদ্ভুত বিহেভগুলো খেয়াল করেনি নূর। ওই বিশাল বাংলো থেকে বের হয়ে কিছু দূর যেতেই সব কিছু অন্ধকার হয়ে যায়। নূরের ভয় লাগছিল, কারণ শিপু তাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। নূরের ক্রমাগত ভয় বাড়তে লাগলো, তাই সে হুট করে দাঁড়িয়ে শিপুর উদ্দেশ্যে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি যাব না, আরহাম আমাকে জঙ্গলে নিয়ে যেতে বলেছে। কি হলো বল? হুট করে থেমে যাওয়ায় শিপুর চোখ রাগে লাল হয়ে যায়। ও বুঝতে পারে নূর এখন ওর সঙ্গে যাবে না, তাই তো নিজের আসল রূপে চলে আসতে থাকে। নূর দেখতে পায় শিপুর রূপ ক্রমাগত পরিবর্তন হচ্ছে। নূরের আর বুঝতে বাকি নেই যে সে বাংলো থেকে পালিয়ে এসে খারাপ জিনদের কবলে পড়েছে, তাই সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। হ্যাঁ, শিপুর রূপে জিন গেছিল নূরকে তুলে আনতে, আর এমনভাবে গেছিল যে নূর তো দূরের কথা, আরামের ঠিক করা জিন এগুলোও বুঝতে পারেনি। হিনোর জিনটা পশুরূপ ধারণ করে ওর সঙ্গে আরও কয়েকটি জিন যুক্ত হয়। ওরা আমার পিছু পিছু আসতে থাকে, আর এদিকে আমি দৌড়াতে থাকি। একসময় পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই, জিনগুলো আমার উপর আক্রমণ করবে। ঠিক এমন সময় একজন হুডি পরা লোক জিনগুলোর উপর লাফিয়ে পড়ল। লোকটি খুব হিংস্রভাবে সব জিনগুলোর মাথা কেটে ফেলে। এগুলো দেখে ভয় পেয়ে যাই আমি, তবে বেঁচে গেছে ভেবে অনেকটা নিশ্চিন্ত হলাম। এখনো পর্যন্ত হুডি পরা লোকটিকে মুখ দেখতে পাইনি আমি। আমার বেশ ভয় হলো, কারণ এই জিনরা যে মানুষ পাওয়া তো মুশকিল, তবে এটা কোনো বদ জিন না তো। আমার ভাবনাকে পেছনে ফেলে লোকটি আমার দিকে এগোতে লাগলো। আমি ভয় পেলেও ওনার সামনে প্রকাশ করলাম না। উনি গম্ভীর গলায় বললেন, আসুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, বলেই সামনে হাঁটতে লাগলো। আমিও হাবার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার পিছু যেতে লাগলাম। উনি জঙ্গলের রাস্তাটা পার হয়ে সোজা ওই বাংলোর দিকে হাঁটতে লাগলেন। আমি ভাবছি ওই বাংলোতে গেলে আরাম ভাইয়া আজ আমায় মেরে ফেলবে, কারণ আজ যে আমি পালাতে চেয়েছিলাম এটা এতক্ষণে উনি বুঝে গেছে। এদিকে আরাম রেগে গিয়ে ড্রয়িং রুমে সবগুলো জিনিস ভাঙতে শুরু করে, আর সব জিনদের একসঙ্গে জড়ো করে বলে, এতগুলো পাহারা থাকতে একজন কি করে পালাতে পারে? কি হলো, উত্তর দাও সবাই। আর যদি নূরের কিছু হয়ে যায় কে দায়ী থাকবে বলো, কে দায়ী থাকবে? আরামের রাগ সাত আসমান ছাড়িয়ে গেছে। ওদের মধ্যে একজন জিন বলে উঠে, শাহজাদা হবু রানীর সঙ্গে দেখা করতে ওনার এক মেয়ে বন্ধু এসেছিল। নূরের মেয়ে বন্ধু তো শিফা। তোমরা কি শিফার কথা বলছো নাকি অন্য কার কথা বলছো? শাহজাদা, হবু রানীর সমবয়সী একজন মেয়ে এসেছিল, বলল তো আপনি পাঠিয়েছেন, আর আমাদের হবু রানীকে নাকি নিয়ে যেতে বলেছেন। আমরা প্রথমে আপত্তি জানালেও মেয়েটির মুখে আপনার কথা শুনে রাজি হয়ে যাই হবু রানীকে বাইরে যেতে দিতে। আরামের এবার নিজের কপাল নিজে চাপড়াইতে ইচ্ছে করছে, কারণ এতদিন ধরে সে একজন গাধা জিনদের পালছে।
আরহাম ধমক দিয়ে বলল, কোনো মানুষের পক্ষে আমার অনুমতি ছাড়া এই রাজ্যে প্রবেশ করার অধিকার নাই। তাহলে শিফা কিভাবে এলো? এটা নিশ্চিত ওই শয়তান জিনগুলোর কাজ। তোমরা সবাই এত বোকা কিভাবে হলে? একজন খারাপ জিন বাড়িতে অনায়াসে প্রবেশ করলো আর তোমরা কেউ টের পেলে না। এত জোরে বলল যে সবাই আরহামের রাগ কমানোর জন্য ওর সামনে হাঁটু গেড়ে বসে গেছে। আরামের ভয় হচ্ছে ও নূরকে অক্ষত অবস্থায় পাবে তো? ওই জিনগুলো নূরের কোনো ক্ষতি করবে না তো? এদিকে আব্রাহাম নূরের মা বাবাকে নিয়ে এগুতে আসলো বাংলো নিয়ে আসছে ওনাদেরকে, কারণ আজ তাদের নূরের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু এসে এসব ঘটনা শুনে হুমায়রা খান আর ওবায়দুল্লাহ খান কাঁদতে শুরু করে। আরহাম নিজের শক্তি প্রয়োগ করে নূরের অবস্থান জানতে চাইছে, কিন্তু পারছে না, কারণ আরহাম নূরকে বাইরে খুঁজছে তার শক্তি ব্যবহার করে। অথচ নূর ওই হুডি পরা লোকটির সঙ্গে বাংলোর কাছে চলে আসে। নূরের বাংলোতে প্রবেশ করছে সে ভালো মতো জানে আরাম আজ ওর সঙ্গে কি করবে। আজ ওর মৃত্যু নিশ্চিত, এটা ভেবে বেচারি নূর বাংলোতে প্রবেশ করে। এদিকে আরহামের নূরকে খুঁজে না পাওয়ার কারণে তীব্র রাগ হতে থাকে। আব্রাহাম আর নূরের বাবা মা আরহামকে সামলাতে থাকে। আরহামের রাগের মাত্রা ছাড়িয়ে গেলে তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। এখন তো আরোই পারছে না। সব জিনগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আরহামের রাগান্বিত লাল চেহারা দেখে। রাগের কারণে আরহাম দুটো প্রহরী জিনকেও আঘাত করে ফেলে। তাই আব্রাহাম সব জিনগুলোকে পাঠিয়ে দেয় নূরকে খুঁজতে। আরামের রাগে দুঃখে চিল্লাতে মন চাইছে, তাই সে এত জোরে হুঙ্কার দিয়ে ওঠে যে পুরো বাংলো কাঁপতে থাকে। হুমায়রা খান, ওবায়দুল্লাহ খান সকলে আরহামের চিৎকারে ভয় পেয়ে যায়। এমনি বাংলোর গেটে ঢুকতে ঢুকতে নুরু এই হুঙ্কারের আওয়াজ পায়। সে সঙ্গে ভয়ে আর যেতে চায় না, কিন্তু হুডি পরা লোকটির চাপে পড়ে তাকে যেতে হয়। বড় রুমটাতে ঢুকতেই সবার চোখ পড়ে নূরের উপর। নূরের বাবা মা নূরকে অক্ষত অবস্থায় দেখে চোখের জল ফেলে। আর আরহাম তো নূরকে দেখে শান্ত হলেও পুরোপুরি রাগটা দমন করতে পারে না। এদিকে নূর এই বাংলোতে নিজের বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যায়। সঙ্গে বেশ অবাকও, কারণ এখানে যে সবাই জিন, তার বাদে এটা দেখেও তার বাবা মার কোনো রিয়েকশন নাই। নূরের মা নূরের কাছে এসে কপালে চুমু খায় আর জিজ্ঞেস করে, ঠিক আছিস কিনা? নূর মাকে জড়িয়ে বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমরা এখানে কি করছো? তোমাদের কেউ কি বন্দি করে নিয়ে এসেছে আরহাম? হুমায়রা খান মেয়ের কথা শুনে কি উত্তর দিবে বুঝতে পারছে না, কারণ নূর যে আরহামকে বেশ ভালোভাবেই ভুল বুঝেছে সেটা তার আর বুঝতে বাকি রইল না। আরহাম নূরের কাছে যায়, ওকে কিছু বলবে তার আগেই হুডি পরা লোকটিকে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? নূর বলে, আমাকে কয়েকজন বাজে জিন হামলা করেছিল, এই ভদ্রলোকটি আমাকে বাঁচিয়ে এখানে আনে। নূর আবারও বলতে শুরু করে, আজ শিপুর রূপে একজন জিন আমাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের রাস্তার দিকে নিয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা এনাকে না পাঠালে আজ আমি মারা যেতাম। আরহাম নূরের কথা শুনে বলে, আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই হলো। আব্রাহাম ভাইয়া বলল, ভাইয়া এই জিনটা এমনভাবে এসেছিল যে নূর তো দূরে থাক। আরহাম নূরের কথা শুনে বলে, আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই হলো। আব্রাহাম ভাইয়া বলল, ভাইয়া ওই জিনটা এমনভাবে এসেছিল যে নূর তো দূরে থাক। এই জিনগুলোও ধরতে পারেনি যে এরা হীন জিন, তবে এদের শরীরে তো পশু গন্ধ থাকে, তবে তোমরা চিনতে পারলে না কেন? জিনগুলোকে উদ্দেশ্য করে বলল আব্রাহাম ভাইয়া। হুডি পরা লোকটি বলল, ওরা নিজেদের শরীরে সুগন্ধ তৈরি করে লাগাতে সক্ষম, তাই জন্যই এরা আরো বেশি চিনতে পারেনি। লোকটির কথায় আব্রাহাম বলল, আরে আরাব ভাইয়া তুমি? আমি এতক্ষণ লোকটির মুখ দেখতে পাইনি, কিন্তু আব্রাহাম ভাইয়ের কথায় লোকটি হুডিটা নামিয়ে বলে, কেমন ভাই? আর আমার আব্রাহাম তো বেজায় খুশি। আর এদিকে আমি আম্মু আর আব্বু হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে আছি। আরহাম নিজের রাগটাকে সংযত করে নূরসহ সবাইকে বলে, এ আমার ফুপির ছেলে আরাফ। এ অবশ্য বহুদিন পর পর আসে, তাই ওর সঙ্গে কারো তেমন দেখা হয় না। আম্মু আব্বুকে সালাম দিয়ে লোকটি আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি সেদিকে তেমন পাত্তা না দিয়ে আব্বু আম্মু মাঝে গিয়ে দাঁড়ালাম। আজ বহুদিন পর আম্মু আব্বুর সঙ্গে দেখা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমি এটা ভাবছি যে আব্বু আম্মুর রিয়েকশন এমন কেন, এটা জানতে পেরে যে আরহাম একজন জিন। আমি কিছু বলবো তার আগেই লোকটা বলল, আজ আমি তোর সঙ্গে দেখা করতে আসছিলাম, কিন্তু পথে ওই পশু জিনগুলোর গন্ধ পেয়ে এটা বুঝতে বাকি থাকেনি যে কেউ বিপদে পড়েছে। তাই খুব দ্রুত সেখানে গিয়ে ভাবির উপর হামলা হওয়া থেকে বাঁচাই। আরাম কিছু না বলে আরাফকে জড়িয়ে ধরে বলল, অনেক ধন্যবাদ ভাই, আমার আজ প্রাণটা বাঁচিয়েছিস। আরাবও জড়িয়ে ধরে বলল, ভাইয়ের প্রাণটা বাঁচানোর দায়িত্ব ছিল, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। এদিকে আব্রাহাম রাগ করে বলল, খুব ভালো, হ্যাঁ আমাকে তো ভুলে গেছে সবাই। আরাফ আর আরহাম খানিকটা এসে বলে, এদিকে আয় ছাগল। আব্রাহাম এক লাফে ওদের দুজনের মধ্যে ঢুকে যায়। তারপর তিনজন মিলে হাসতে থাকে। ওদের ভাইদের মাঝে বন্ডিংটা দেখে ভালো লাগলো আমার, কিন্তু আমি এখনো কোনো প্রশ্নের উত্তরই পেলাম না। আমি মনে মনে ভাবছি, এরা সবাই জিন, তার মানে ইয়া আল্লাহ এগুলো জিন, আমাকে রক্ষা করুন বলেই কপাল চাপড়াতে লাগলাম। আম্মু আব্বুর দিকে চোখ পড়ায় দেখলাম তারা এখনো চোখের পানি ফেলছে। তাই আমি আম্মু আর আব্বুর চোখের পানি মুছে বললাম, আমি ঠিক আছি, কোনো চিন্তা করো না। কেন চিন্তা করছো? আর কেন এবার চোখের পানি ফেলছো?
আর আমাদের বাড়িতে আব্বু আম্মু আর জিন বাচ্চা ইব্রাহিম খান কথা বলছেন। আর সেটা কোনো সাধারণ বিষয় না, আমার আর আরামের বিয়ের ব্যাপারে। আরামকে এতদিন ভুল বুঝে আসছি বলে আম্মু আব্বু আর জিন বাচ্চা ইব্রাহিম খান আমাকে আগের সব ঘটনা খুলে বলেন। আর এটাও বলেন যে তার প্রচেষ্টায় আর আল্লাহর রহমতে আমি এই দুনিয়ায় এসেছি। যেহেতু জিন বাচ্চা স্বয়ং সাহায্য করেছিল আব্বু আম্মুকে, তাই আমার মাঝেও নাকি অদ্ভুত শক্তি আছে। তবে সেটা আমার বিশ্বাস হয় না। এই জন্যই আমাকে নিজের পুত্রবধূ বানাতে চেয়েছিল। আর আব্বু আম্মুর সঙ্গে আমার বিয়ে চুক্তি করে রাখে, প্লাস এঙ্গেজমেন্টও। আর আরাম নাকি ছোট থেকে আমার পিছনে ছায়ার মতো পড়েছিল, আমার সব বিপদে আপদে রক্ষা করার মতো। আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি নাকি উনি। সব শুনে এটা বুঝে গেছে যে আমার কপালে এই সাইকো জিন বটটাই লেখা আছে। আর ওনার ভালোবাসা আমার থেকেও গভীর। কিন্তু উনি এগুলো আমাকে বলেননি কেন আগে? উনি আমাকে যেভাবে টর্চার করেছে সেইভাবেই বদলা নিব আমি। তাকে যদি চরম শিক্ষা না দিয়েছি তাহলে আমিও ওই সাইকো জিনটার হবু বউ না। কি ভেবেছিল উনি? আমাকে মিথ্যা বলবে, আটকে রাখবে, আর আমি তাকে কোনো শিক্ষা না দিয়েই ছেড়ে দিব? আমি এত ভালো না। ভালো তো আমিও বাসি আপনাকে আরাম খান, কিন্তু বিনা দোষে আমাকে পানিশ করার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। তৈরি হন। সারাদিন প্রচুর ধকল গেছে, অথচ এখনো পর্যন্ত রেস্ট নিতেও পারলাম না আমি। এদিকে শিপু তখন থেকে এই কেঁদে চলেছে। ওকে থামাতে না পেরে আমি নিজেই মনে হচ্ছে বাচ্চাদের মতো কেঁদে ফেলি। কিছুতেই ওকে শান্ত করতে পারছি না। আব্বু আম্মু সহ সবার কথাতে সব বিষয় ক্লিয়ার হয়ে গেলেও আরামের উপর এখনো রাগ কমেনি। হয়তো ভালোবাসি বলেই এত রাগ, কিন্তু শিফার সঙ্গে কথা হয়নি বলে আর আজকের সব কথা আমি জানাতে পারিনি বলে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। শিফু আমার ছোটবেলার বান্ধবী, একদম নিজের বোনের মতো। ওর সঙ্গে সব কথা শেয়ার করি আমি, অথচ আজ শেয়ার করতে পারিনি, তাই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। একটু আগে আমি বিছানায় মাথায় হাত দিয়ে বসেছিলাম। এর মাঝেই শিফুর গলার আওয়াজ শুনে চমকে উঠলাম। বিছানা থেকে উঠে দাঁড়াতে শিফু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি ওর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করলাম, এমনভাবে কান্না করছো কেন? সেটা জানতে, কিন্তু সে কিছু বলা তো দূরে থাক, কান্না থামানোর নামই নিচ্ছে না। শিপুর পেছনে আরাম ভাইয়াকে দেখে আরাম ভাইয়ার দিকে প্রশ্নবোধক চিহ্ন দেখে রাখলাম। এমন সময় আব্রাহাম বলল, ভাবি আপনি শিফার জন্য মন খারাপ করেছিলেন বলে ভাইয়া আমার রুমে গিয়ে বলল এখন কি করব, নূরের মুড কিভাবে ঠিক করব। আমি তখন ভাইয়াকে না জানিয়ে ওকে আনতে ওর বাসায় চলে যাই। ও রুম খুঁজে বের করতে সমস্যা হয়নি, তাই অনায়াসে ওকে ঘুম থেকে টেনে তুলি। বাকিটাও বলুক। শিফুর দিকে তাকিয়ে বলল আব্রাহাম ভাইয়া। শিফু কান্না সুরে বলল, নূর এরা সবাই জিন। আব্রাহামকে হঠাৎ রুমের মধ্যে থেকে আমি ভয় পেয়ে যাই। আমি ওকে জিজ্ঞেস করলাম এখানে বন্ধ করে কিভাবে ঢুকলো, কিন্তু ও কিছুই বলল না। এর জন্যই আরও বেশি ভয় লাগছিল। আব্রাহাম আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাঁধে তুলে নিয়ে হাওয়ায় ভাসতে লাগলো। ওর হঠাৎ এমন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। সবচেয়ে বড় ঘটনা, ও আমাকে দেওয়ালের ভিতর দিয়ে বাইরে বের করে নিয়ে আসে। আর এখানে আসার সময় এত অন্ধকার ছিল যে আমি ভয় কাঁপতে কাঁপতে ওকে ছেড়ে দিতে বলি, কিন্তু ও আমাকে ছাড়েনি, এখানে নিয়ে আনলো। কান্না করে বলল শিফু। আমি বুঝতে পারলাম শিফু ভাইয়ার জিন রূপ দেখে ভীষণ ভয় পেয়েছে। অবশ্য প্রথম জিন ভূত দেখলে সবার এমনই হয়। আরাম ভাইয়াকে দেখেও আমি ঠিক এমন ভয় পেয়েছিলাম। আমি শিফুকে শান্তভাবে বললাম, তুই কেন ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে কিছু কথা বলার আছে, কথাগুলো শোন তুই। আমি আরাম ভাইয়াকে চলে যেতে বললাম। আমার ইশারা বুঝতে পেরে আব্রাহাম ভাইয়া চলে গেল। যাওয়ার আগে অবশ্য আব্রাহাম ভাইয়ার কিউট একটা ফেস করে বলল সব কিছু ঠিক করে দিতে। আমি ভাইয়ার কিউট ফেসটা দেখে হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছিলাম না। আমিও মাথা ঝাঁকুনি দিয়ে ভাইয়াকে আশ্বস্ত করলাম শিফার বাড়িতে কেউ যেন চিন্তা না করে, সেই জন্য আম্মু আব্বুকে দিয়ে শিফুর আব্বু আম্মুকে জানাই দেওয়া হয়। আমি শিপুকে সমস্ত কথা খুলে বললাম। শিপু সব শুনে অবাকে চরম শিখায়। এখন অবশ্য কান্না ফিস করে বলল, আমাদের ভাগ্যে তবে জিন বড়ই লেখা আছে। আমি বললাম, এখন আর কি করার, আল্লাহ তাআলা যা লিখেছে তা তো হবেই। সব তো ঠিক আছে, কিন্তু আমার বাবা মা এসব জানতে পারলে মেনে নেবে তো? আমার আব্বু আম্মুকে চিনি আমি, তারা কখনো একজন জিনকে তাদের একমাত্র জামাই হিসেবে মেনে নেবে না। আমি শিবুকে সান্ত্বনা দিতে দিতে বললাম, একবার যখন জিনের নজরে পড়েছ আর কোনো উপায় নেই, সে যে করে হোক না কেন তোমার আঙ্কেল আন্টিকে তোমার আব্বু আম্মুকে রাজি করাবেই, দারুণ শাস্তি দিবে, তবুও তোকে ছাড়বে না। ভয় দেখাচ্ছিস কেন শয়তান? এমনিতেও এগুলো কি কম নাকি যে নতুন করে ভয় দেখাচ্ছিস? আচ্ছা, ওরা যে সব কিছু গোপন করে গেল আমাদের জানালো না কেন? হয়তো তারা ভেবেছিল সত্যিটা জানলে আমরা তাদের জিন বলে ভয় পাবো, প্লাস ঘৃণা করবো, তাদের মেনে নিব না। ওদের দুজনকে সত্যি একটু শায়েস্তা করা উচিত, কিন্তু এটা কিভাবে? আগে বিয়েটা হতে দে, তারপর প্যারা কাকে বলে টের পাবে দুই ভাই। আমাদের কষ্ট দেওয়ার ফল বুঝিয়ে দিব। সকালে হালকা রোদ জানালা দিয়ে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়।
আমি আর শিফা ঘুম থেকে উঠতেই দেখি পুরো বাড়িটায় সাজানো, আর বাড়ি সাজানো দেখে আরাম আর আমার বিয়ের কথাটা মনে পড়ে গেল। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি এমনটা চাইনি। শিফু বলল, এখন তো কিছু করার নাই, তুই কান্না করছিস না প্লিজ। এই থাম তো, কে কান্না করছে? আমার তো রাগ লাগছে, কেবল 18 বছর পড়লাম আমি, আর এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে, তাও আবার জিনকে। মানে ভাবতে পারছিস আমার বড় একজন জিন হবে? কান্না ফেস করে বলতে লাগলো।